স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে দিনের সবশেষ খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দিনভর সংঘর্ষ হয়েছে দেশের আরও বেশ কিছু স্থানে। মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠে থাকবে ছাত্রলীগও। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লাঠি পেটা করে সংকটের সমাধান করা যাবে না বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলের ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিকে প্রশ্রয় না দিতে কঠোর হুঁশিয়ারি তার। তিনি কিছু একটা শিকার, এমন মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। আদালতে লোহার খাঁচা নিয়ে প্রশ্ন তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। পেছালো অর্থ আত্মসাৎ মামলার সাক্ষ্য গ্রহণ। খেলার খবরটি ছিল ইতিহাস গড়েই কোপা আমেরিকায় রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইংল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এসবই ছিল দিনের গুরুত্বপূর্ণ খবর। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। দিনভর কোটা আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেখানে হামলা, সংঘর্ষ। প্রশ্নটা এভাবে রাখতে চাই, 1 জুলাই থেকে আন্দোলন চলছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো, 15তম দিনে এসে সংঘর্ষের ঘটনা দেখতে হলো। এর দায় আসলে কাকে দিবেন? এর দায় আসলে কার? ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ-আলোচক এবং যারা যুক্ত আছেন। দায়কার, স্পষ্ট দায়কার সরকার এবং সরকারের পেটুয়া বাহিনীর, ছাত্রলীগ। কোনো প্রয়োজন ছিল কিনা, তাই না? ধরেন আপনি আজকের এই নিকারজনক হামলা, আমি যে নির্দয় পৈশাচিক এবং রক্তাক্ত যে হামলা, এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। অনেকে নিন্দা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমি নিন্দা এবং প্রতিবাদও করব না, কারণ হচ্ছে এটা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সাধারণ ছাত্রদের উপর। তারা একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আচ্ছা, তারা কোনো সহিংস রূপও যায়নি, আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে। সেই আন্দোলনে আজকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, সেটা তো রাষ্ট্রের জন্য কলঙ্ক, লজ্জার এবং রাষ্ট্রের চরম ব্যর্থতা। এবং এটা সরকারের, আপনি বলতে গেলেও কি বলবো, ছাত্রলীগ তো আর ছাত্রদের সংগঠন না একটা। এটা ধরেন এখন সরকারের একটা পেটোয়া বাহিনী, অথবা বলতে পারেন যে আওয়ামী লীগের বা সরকারের একটা বেসামরিক বাহিনী, ব্যক্তিগত বাহিনী, তাদেরকে লিলিয়ে দিলেন। নৃশংসভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা হলো, রক্তাক্ত হলো, 2 থেকে 3 শতাধিক আহত হয়ে হাসপাতালে গিয়েছেন, ঢাকা মেডিকেলে, সেখানে গিয়ে হামলা হয়েছে। প্রকাশ্যে হামলা করছে, দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জড়ো হচ্ছে। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ছিল না? আপনি এই হামলা ঠেকানোর জন্য, এভাবে নির্দয় পেটানোর জন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ইনিশিয়েটিভ পেয়েছেন? আচ্ছা, আহত হলো এইরকম ভাবে কোনো মামলা হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের হামলা এর আগেও আওয়ামী লীগ করেছে। এবং দেখবেন হেলমেট বাহিনী এর আগেই কোঠা আন্দোলনে করেছে, নিরাপদ সড়কে আন্দোলন করেছে। যখন জনগণ এবং সাধারণ ছাত্র ন্যায্য দাবিতে রাজপথে আসে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, সে বিষয়ে আলাপও হতে পারে। বিষয়টা একসময় এই আন্দোলনে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেই কালকে বললেন, আমি দেখলাম যে আমি বিরক্ত হয়ে 2018 সালে পরিপত্র জারি করেছিলাম। তাহলে প্রধানমন্ত্রী বিরক্ত হলেই একটা আইন হয়ে যায়। বিরক্তি কমে গিয়েছে, এখন ধরেন সেই পরিপত্র আর বহাল রাখতে চান না, আবার সেই কোটায় ফিরে আসতে চান, রাইট? আবার ধরেন ক্ষুব্ধ হয়েছেন, এই জন্য আজকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, হামলা করছেন, আহত করছেন। আবার উনি বেশি ক্ষুব্ধ যদি হয়ে যান, তাহলে বিরোধী দলেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে দেন। আবার যখন দেখেন মানুষ ভোট দিবে না হয়তো, সেই সমস্ত জনগণের ভোট নিজেই নিয়ে নেন। যিনি প্রধান নির্বাহী হয়ে এইভাবে ভাবেন, আর তার ভাবনাটাই কেবলমাত্র রাষ্ট্রের সকল উইংয়ের জন্য শিরোধার্য হয়। অর্থাৎ তিনি যখন বিরক্ত হন তখন একটা আইন হয়, আর তিনি যখন বিরক্ত থেকে বেরিয়ে আসেন তখন একটা দমন হয়। এইভাবে যারা রাষ্ট্র চালান এবং এইভাবে যারা ধরেন ন্যায্য দাবিকে দমন করেন, নিপীড়ন করে, আমি বলবো তারাই জনগণের প্রতিপক্ষ, তারাই হচ্ছে রাষ্ট্রের একটা কর্তৃত্ববাদী মানে সরকার এবং দল, যেটার জন্যই আজকে বাংলাদেশে ধরেন এই সমস্যা। এটা নিশ্চয়ই। জি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। এই যে টেবিলে আলোচনা, রাজপথে আলোচনা আছে যে আজকের যে ঘটনাটি ঘটলো, ঠিক এই যে এক ধরনের মন্তব্য এলো পেটুয়া বাহিনী, সরকারের, ছাত্রলীগ,
আপনি ছাত্রলীগের সাবেক সভাপতি। ধন্যবাদ। আমি প্রথমে একটা ভুল ন্যারেটিভ সংশোধন করতে চাই। মেধা বনাম কোটা, এটা একেবারেই কৃত্রিম ন্যারেটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে যারা ভর্তি হন, কখনো কখনো 70:1 কম্পিটিশন করে, তারা সবাই মেধাবী। আর এই কোটার থেকে আসে, এটা শুরু হয় যখন তারা বিসিএস যদি ধরি, যে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়, ওই পর্যন্ত তাকে যেতেই হয়। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আজকে যে কোটার কথা বলে তারা বলছে যে সংবিধানের বৈষম্য বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, এটি একেবারেই ভুল তথ্য। বাংলাদেশের সংবিধানে এবং পৃথিবীর অনেক দেশের সংবিধানে আপনি লক্ষ্য করে দেখবেন যে রাষ্ট্রে সমতা আনবার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। ইংল্যান্ডে নর্দার্ন হাব বলে 20 বিলিয়ন পাউন্ডের একটা আলাদা ফান্ডই করা হয়েছে শুধু নর্দার্ন জেলাগুলোতে তাদের যে লোকাল প্রোডাক্ট এগুলোকে সাবসিডি দেওয়ার জন্য। 97 সালের বিকারনেস স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 70 থেকে 90% নাম্বার পেয়েছেন, এরকম প্রায় 200 জন। যদি জেলাভিত্তিক বন্টন ব্যবস্থা না থাকতো, বাংলাদেশের সমস্ত ট্যালেন্ট পুলের বৃত্তি শুধু রমনা থানার 1 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। কয়রা এবং দাকুব উপজেলায় ওই বছর 50 থেকে 60% পেয়েছিল গড়ে। ওরা কেউই সাধারণ বৃত্তিও পেত না। এই কারণে লক্ষ্য করে দেখবেন আমাদের সংবিধানেই আপনার যেটি আছে 28(4) এবং 29(3) অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী যে সকল নাগরিকের জন্য যে আপনি একটা ইকুইটেবল অ্যারেঞ্জমেন্ট, আপনার তো মুক্তিযুদ্ধের এই গানটার কথা মনে আছে, আমার এই দেশ ভাই সব মানুষের, চাষাদের, মুঠেদের, মজুরের। এই চাষাদের, মুঠেদের, মজুরের ছেলেমেয়েরা যাতে সমানভাবে এগোতে পারে, সেই জন্য রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা করতে হয়। কোটাবিহীন 5টা বিসিএসে দেখেন 26টা জেলা আনরিপ্রেজেন্টেড, আরেকটাতে 50টা জেলা, আরেকটাতে আনরিপ্রেজেন্টেড, মেয়েরা আনরিপ্রেজেন্টেড, ক্ষুদ্র নৃগোষ্ঠী আনরিপ্রেজেন্টেড। তো এই কারণেই যেটা হয়েছে কি, এই আন্দোলন যখন শুরু হয়েছে আজকে পর্যন্ত সত্যিকার অর্থে কিছু সংঘর্ষ, এখানে কোনো দ্বিতীয় পক্ষ নাই, সরকার, ছাত্র বা অন্যরা পক্ষ বিপক্ষ কিন্তু নাই। এখানে একটি পক্ষ, সেটি হচ্ছে তারা কোটার সংস্কার চান। তাদের পক্ষে কোর্টে কে গিয়েছেন? সরকার গিয়েছেন। আপিল কে করেছেন? সরকার আপিল করেছেন। তার বিপরীতে ফলশ্রুতিতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এটি 4 সপ্তাহ স্থগিত হয়েছে। তার মানে কি জানেন, এই মুহূর্তে কিন্তু দেশে কোটা নাই। কালকে যে পরীক্ষাটা হবে, পরশু যেটি হবে, এটা কিন্তু কোটার ভিত্তিতে হবে না। তো এই 4 সপ্তাহ তাহলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা? কিন্তু যে প্রশ্নটি এলো যে কোটা আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগকে কেন মাঠে নামতে হলো? দেখুন, আজকে কততম দিন গেল তারা আন্দোলন করছেন। ছাত্রলীগ হলে হলে তাদেরকে কোনো বাধা দিয়েছে? কোনো সাংগঠনিকভাবে কোনো কিছু করেছে? বরং চমৎকার সহাবস্থান ছিল। সেদিন আমার সাথে অন্য একটি চ্যানেলে কোটা আন্দোলনের একজন যুগ্ম আহ্বায়ক, তিনি সংযুক্ত ছিলেন। অ্যাঙ্কর জিজ্ঞেস করেছেন আপনি কোত্থেকে সংযুক্ত? তিনি বলেন আমি তো আমার হলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, আমার রুম থেকে সংযুক্ত হচ্ছে এই প্রোগ্রামে। দ্যাট ওয়াজ দ্য বিউটি। কিন্তু যেটা হলো কি, গতকালকে রাত্রে যখন বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, শোনেন, আজকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় যদি আপনি কুঠারাঘাত করেন, খেয়াল করে দেখবেন মুক্তিযোদ্ধারা তাদের সাথে কি পাকিস্তানিদের আর তাদের দালাল রাজাকার আলবদরদের জায়গা জমি নিয়ে কোনো ঠেলাঠেলি ছিল, কোনো মামলা মোকদ্দমা ছিল, মারামারি ছিল? না, বিরোধ ছিল বাংলাদেশ নিয়ে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশ চাওয়ার জন্য সক্রিয়ভাবে সর্বস্বপণ দিয়ে লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন, এরা করেনি। এবং এদের অনেকেরই পূর্বপুরুষ শান্তি কমিটি আলবদর রাজাকার করে দালালি করেছে। আজকে যে পাকিস্তানের কথা, তারা এই রাজাকার সমর্থক, সেখানে তো 92 ভাগের বেশি বিভিন্ন প্রাদেশিক কোটার থেকে নিতে হয়, ভারতে 50 ভাগের মতো নিতে হয়, শ্রীলঙ্কায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কালকে যেটি হয়েছে, এতদিন যখন আমরা আশঙ্কা করছিলাম যে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছু রটেন অ্যাপল ঢুকে গেছে, তারা ওদের আন্দোলনকেও ক্ষতিগ্রস্ত করতে চায়, সেটা তো প্রমাণিত হলো রাজাকার স্লোগানে। সহকর্মী একটু ক্যাম্পাসে আছেন, একটু তার কাছ থেকে সবশেষ খবর নিয়ে আবার আলোচনা আছে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার গোলাম মাইনুল হাসান। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা জানি দিনভর উত্তপ্ত পরিস্থিতি ছিল। গোলাম মাইনুল হাসান, এই মুহূর্তে ঠিক ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি কি এখনো থমথমে কিনা? গোলাম মাইনুল হাসান।
জি আসান, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। তাইমুর, আপনি ধন্যবাদ। আমি যদি পরিস্থিতির কথা বলিস, দিনভর যে একটা উত্তেজনা ছিল ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এখন উত্তেজনা কিন্তু সে অর্থে নাই। এখন ঢাকা ইউনিভার্সিটি যে আমরা যদি টিএসসি চত্বর বলি, সেটা পুরোই কিন্তু ছাত্রলীগের দখলে বলা যেতে পারে। এখানে কোঠা আন্দোলন, যারা কোঠা আন্দোলন বিরোধী যারা আছেন, তারা কিন্তু আসলে এই আশেপাশে এলাকায় আমরা যেটুকু দেখেছি, আশেপাশে কোথাও নেই। তো ছাত্রলীগের বিভিন্ন সিনিয়র নেতাদের আমরা দেখেছি এর আগে, ছাত্রলীগের সভাপতি এবং সাবেক যে ছাত্রলীগের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ছিলেন, তারা কিন্তু আমরা অনেক সিনিয়র ছাত্রলীগের নেতাদের দেখেছি। তারা হয়তো এই ছাত্রলীগের এই নেতাদের হয়তো যে ছাত্রদের কথা উজ্জীবিত করার জন্য এসেছেন। তারা বলছেন যে তারা এই আন্দোলন, যে যারা কোটা বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে, তারা শক্ত একটা অবস্থানেই থাকবেন। আপনি জানেন তাইমুর, যে আজকে কোটা বিরোধী আন্দোলন নাহিয়ান ইসলাম যে সমন্বয়কারী, উনি কিন্তু বলেছেন কালকে বিকাল ৩টার সময় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান তারা বিক্ষোভ করবেন। তো সে অর্থে আসলে দুই পক্ষ হার্ডলাইনে আছেন। এখন দুই পক্ষই আসলে কি পর্যায়ে কালকে পরিস্থিতি বোঝা যাবে। তবে এখন আমরা যেটা দেখেছি, যে কোঠা বিরোধী যারা, তাদের কিন্তু এখানে কোনো অবস্থান নেই। এখন মূলত ঢাকা ইউনিভার্সিটি যে চত্বর, সেটা বলবো ছাত্রলীগের দখলে। আপনি জানেন যে আজকে বিকেলে প্রক্টরদের যে একটা সভা ছিল, সেখানে 5 দফা সিদ্ধান্ত নিয়েছে তারা। ওখানে বলা হচ্ছে ছাত্রদের স্ব অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে বলেছে, বহিরাগতদের ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে না থাকার কথা বলেছেন, এবং যারা ইউনিভার্সিটির যে বিভিন্ন হলের দায়িত্বে আছে শিক্ষকরা, তারা যেন এখানে হলে অবস্থান করেন এবং ছাত্রদের বিষয়গুলো যারা দেখভাল করেন। তো এখন প্রক্টররাও এই বিষয়ে যথেষ্ট সচেতন। তবে এখন ছাত্ররা দুই পক্ষে যেহেতু একটা উত্তেজনার মধ্যে আছে, তবে এখন কালকে কি হয় সেটা আসলে দেখার বিষয়। এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যদি আমি বলি, কোনো উত্তেজনা বা সেরকম কিছু নেই। এবং যেহেতু এখানে যে অবস্থান একপেক্ষিক বলা যেতে পারে, এক পক্ষের যেটা ঢাকা ছাত্রলীগের যে অবস্থান, দুই পক্ষের অবস্থান যেহেতু নাই, সেই অর্থে আসলে এখানে সংঘর্ষ আপাতত আমরা কোনো লক্ষণ দেখছি না। আপনাকে ধন্যবাদ। জি, সহকর্মী গোলাম মইনুল হাসান সবশেষ পরিস্থিতির কথা জানাচ্ছিলেন। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ, আপনার কাছেই যদি যাই, যে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য দখলে, জি, আমি যেটা শেষ করছিলাম, দেখুন কালকে কেন পরিস্থিতিটা কালকে যখন তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিল, এটা আপনি সহ্য করতে পারবেন? রবির ভাই পারবেন? আমরা কেউ সহ্য করতে পারবে না। কারণ হঠাৎ করে আমরা যেটা বলেছি আগেও, যে একটা অপশক্তি আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে এবং ছাত্রদেরকে নানাভাবে মিসগাইড করার চেষ্টা করেছে। আজকেও মৃত্যুর গুজব ছড়িয়েছে। এর আগে আপনার মনে আছে কোটা নিরাপদ সড়ক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রকাশ অযোগ্য ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে এরকম গুজব ছড়িয়ে পরপর 2 দিন হাজার হাজার ছাত্রকে নিয়ে আক্রমণ করতে পাঠিয়েছিল এরা। তো আপনি দেখেন যে কীভাবে গুজবকে ওয়েপনাইজ করছে। আর ওনারা তো রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে। রোহনপুরের সেই ছেলেটি ক্লাস 9-এর, যে রেকি করতে গিয়েছিল, ধরা পড়লো পাক আর্মি, বললো যে 1 থেকে 10 গুনবো, তুমি বলো। 1, 2, 9 বলার পর সে বললো থামো। মেজর মনে করলো যে এবার ও বলে দেবে বিচ্ছুরা কোথায়। বাট তারপর যে ঘটনাটি ঘটলো, হি ওয়াজ নট রেডি টু উইটনেস। ছেলেটি 8-9 বছরের ছেলে, 9ম-10ম শ্রেণীর ছেলেটি মাটি ছুঁয়ে কপালে দিয়ে বলল জয় বাংলা, এবার গুলি চালাও। তো তাদের কারণে তো বাংলাদেশটা হয়েছে। তো সেখানে এই ছেলে মেয়েগুলো কি রাজাকার কি এটা যে জানে না তা তো না। তো তাদের ভিতরে কিছু মাস্টার মাইন্ড ঢুকে পড়েছে, যারা পুরো আন্দোলনটাকে একদিকে সাবোটাইজ করতে চেয়েছে, ওদের এই আন্দোলনটার ক্ষতি করতে চেয়েছে, আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চ্যালেঞ্জ করবার দুঃসাহস দেখিয়েছে প্রকাশ্যে। এইটা কে সহ্য করবে? এই কারণেই প্রতিবাদ হয়েছে। ছাত্রলীগের যে ছেলেরা ওখানে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র, হলে বিজয় 71 থেকে তো শুরু হলো, তারা ওখানকার এই ছাত্র, এবং তারা মুক্তিযুদ্ধ অবমাননা করেছে। এবং আমি মনে করি কি জানেন, এখন ওই হলোকাস্ট ডিনায়ালের মতো আইন হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধকে অবমাননা করবে, বাংলাদেশ রাষ্ট্রের বুননকে অবমাননা করবে, তাদের এই রাষ্ট্রে চাকরি করার অধিকার থাকা উচিত। জি, শেখ রবিউল আলম, আমি প্রশ্নটা আপনার কাছে রাখতাম, এই যে আন্দোলন আলাপ নিশ্চয় সংলাপের মধ্যে দিয়ে সমস্যার সমাধান হতো, কিন্তু এই যে আমি কে তুমি কে রাজাকার, এই যে চেতনাকে আসলে নাড়া দেয় কিনা এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কিনা? আচ্ছা, আপনি ঢালাও ভাবে প্রধানমন্ত্রী কেন বললেন যে আমি মুক্তিযোদ্ধার নাতিদের দেবো নাকি রাজাকারের নাতিদের দেবো? কারা রাজাকার? এই কথা বলার সাহস না, বলছে কাকে দেবো। আচ্ছা, তারা কারা? আমারও প্রশ্ন। হ্যাঁ, কাকে দেবে? তার মানে হচ্ছে যে তারা যে আন্দোলনটা করছে, আমি বলি আপনাকে, তারা যে আন্দোলনটা করছে তাদের আর মুক্তিযোদ্ধাদের মধ্যে তো একটা পক্ষপাতিত্ব ভাবে কথা বললেন। অর্থাৎ কুঠাটা আমি তাদের দিতে চাই,
রাজাকারের নাতিদের তো আর পাবে না, রাজাকারের নাতিদেরকে আমি দিব। আচ্ছা, কারা রাজাকারের নাতি? ন্যায্য দাবিতে যখন আমি আন্দোলন করব, ন্যায্য দাবি আমি চাইবো, আমি যদি মেধার ভিত্তিতে চাইবো, তাহলে কি এই যে 2,79,000 মুক্তিযোদ্ধার লিস্ট আপনি করেছেন, বাকি সবাই রাজাকার? তাই কি রাজাকার? আপনি যদি সেটা বলেন তাহলে এই লিস্টের 0.25% হচ্ছে জনগণের। তাহলে অন্য যে জনগণ, এই যে মানে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তো অল্প কিছু মানুষ ছিল রাজাকার, বাকি তো সবাই মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখন মুক্তিযোদ্ধার লিস্টে যদি এরকম হয়, আওয়ামী লীগ কলি মুক্তিযোদ্ধার লিস্ট হাজার হাজার পাওয়া যাবে, 50 বছর বয়স হয়নি মুক্তিযোদ্ধা হয়েছে দলীয় বিবেচনায়, অথবা সেই লিস্ট নিয়েও বিতর্ক রয়েছে। বর্ষিয়ান মুক্তিযোদ্ধারা আছে, তারা নিজেরাই বলছে তারা ওই লিস্টে নাম লেখেনি, এই রাষ্ট্রে অনেকে আছে। আচ্ছা, তো এরকম একটা বিতর্কিত লিস্টকে আপনি অন করবেন, আর বাকি ওই যে বললাম আপনাকে 0.25% অনলি, আর বাকি লোকজনকে আপনি যদি রাজাকার হিসেবে সম্বোধন করতে চান বা রাজাকারের নাতি হিসেবে সম্বোধন করতে চান, সেটাও তো এক ধরনের বৈষম্য এবং অন্যায়। সেটাও তো আপনি বলতে পারেন না। যেমন ওদের স্লোগানটা কি ছিল? ওই এই স্লোগানটা বলেননি, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি চাপা আর্তনাদ আছে এর মধ্যে, বুঝেছেন? শিক্ষার্থীদের, মেধাবীদের একবারও কি সরকার এবং প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন? এবং ওই স্লোগানটা তো আংশিক বলেছেন, আমি নিজে ওই স্লোগানটা দেখেছি, শুনেছি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আপনি তো আংশিক বলছেন। তারা বলছে যে আমাকে, আমি, তুমি নাকি রাজাকার হয়ে গেছে, বলছে স্বৈরাচাররা। এ তো খবরের প্রকাশ। আপনি যেভাবে বলতে পারেন না। আপনি কিসের ভিত্তিতে বলবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তাদের কাছে না 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 বলছেন আমি কাদের দিব, নিজের ঘাড়ে নিচ্ছে কেন এটা? না 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 বলেছে, মিনিং তাই হয়। আপনি বলছেন কোঠা আমি কাদের দেবো, আমি বলি, আপনি শোনেন, কোঠা আমি কাদের দেবো? মুক্তিযোদ্ধার নাতিদের দেবো না রাজাকারের নাতিদের দেবো? কথাটা তাই না? তো আপনি কোঠা সংরক্ষণটা যদি মুক্তিযোদ্ধা, আপনি তো প্রশ্ন করছেন কাদের দিবেন, তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধার একটা অংশ, আর বাকিরা হচ্ছে যারা মেধার ভিত্তিতে মূল্যায়ন চাচ্ছে তারা একটা অংশ। আপনি কাকে দিবেন প্রশ্ন করছেন। হ্যাঁ, বক্তব্য আপনি যে উদ্দেশ্যেই বলেন না কেন, সেটা তো শিক্ষার্থীদের এবং জাতিকে আহত করেছে। আপনি তো আরেকজনকে কেউ রাজাকার বলতে পারেন না। আপনি তো রাজাকারের লিস্ট করছিলেন দাদা, এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাজাকারের লিস্ট করলো, 10,000 রাজাকারের লিস্ট করেছিল, মনে আছে আপনার? তার মধ্যে পাওয়া গেল 8,000 আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পরে সেই তালিকাও বাতিল করে দিতে হয়েছে, আপনাদের বানানো তালিকা বাতিল করে দিতে হয়েছে, তাই না? এবং তারা আওয়ামী লীগে আছে। যখন ওই তালিকা প্রকাশ পেল, কই আওয়ামী লীগ তো তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো অ্যাকশন নেয়নি। নিতে পেরেছেন? আপনি ঢালাওভাবে সবাইকে রাজাকার বলবেন এদেশে? এদেশ তো মুক্তিযোদ্ধাদের। আপনি রাজাকারকে পরিষ্কার করার করতে বলছেন যে কোথায় রাজাকার বললেন প্রধানমন্ত্রী? আচ্ছা, প্রধানমন্ত্রীর বক্তব্যটা কি ছিল আমাকে একটু উনি আমি 10 সেকেন্ড, উনি বলেছেন কোটা যদি থাকে মুক্তিযোদ্ধাদেরই থাকবে, রাজাকারদের তো থাকবে না। তার অর্থ ওনাদের রাজাকার বলে তো হয় না। উনি বলেছেন বাংলাদেশে যদি কোটা থেকে মুক্তিযোদ্ধাদেরই থাকবে, রাজাকারদের তো থাকবে না। তো তার অর্থ কি এরা রাজাকার? রাজাকারকে কোটা চেয়েছে তো ওনারা তো কোটাই চান না, তাহলে ওনারা রাজাকার হলেন কি করে? আপনি যে বলছেন রাজাকারদের থাকবে না, যারা আন্দোলন করছে ওরা তো কোটাই চাচ্ছে না, তাহলে রাজাকার হলো কি করে তারা? আপনি সম্বন্ধটা করলেন কি? আপনি তো এখানে আপনি রাজাকার পেলেন কোথায়? মানে রাজাকারদের কুঠার দাবি পেলেন কোথায়? আপনি এবার সঠিক, উনি তো তাদেরকে রাজাকার বলেননি, রাজাকারদের দাবি মনে করছেন। জি, কিন্তু শেখ উনি তো তা বলেন না। কিন্তু শেখ রবিউল আলম রাজাকারদের পার্টি না, প্লিজ, রাজাকারদের কোনো পার্ট না। একটা হচ্ছে আপনি মুক্তিযোদ্ধা কোটা রাখতে চাচ্ছেন, আর আন্দোলনকারীরা বলছে যে মুক্তিযোদ্ধার কোঠার তারা ন্যায্য সংস্কার চাচ্ছে। তা আপনি এখানে রাজাকার আনলেন কেন? রাজাকার প্রসঙ্গটা আসবে কেন? এখানে তো রাজাকারদের কোনো দাবি না, রাজাকারদের কোনো আন্দোলন না। আপনি রাজাকার প্রসঙ্গে এনে পুরা জাতিকে তো আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আচ্ছা, এখন আবার আপনি যদি বলেন এই যে আপনি কি বলবো 0.25% যদি বাদ দিয়ে বাকি লোকজনগুলি মেধার ভিত্তিতে মূল্যায়ন তো ন্যায্য। মুক্তিযোদ্ধার কি অর্জন কি? কি কারণে আমরা অস্ত্র নিয়েছিলাম? বৈষম্যের বিরুদ্ধে, ন্যায্যতার জন্য। আচ্ছা, মুক্তিযোদ্ধারা অনগ্রসর জাতি হিসেবে কেন আপনি স্বীকৃতি করছেন? আমি তো অধিকাংশ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার শুনেছি, তারা কোটা চায় না। আপনি মাত্র 2,79,000 একটা বিতর্ক লিস্টের জন্য আপনি 30% মুক্তিযোদ্ধার কোঠা রাখতে যে চাচ্ছেন, এটা বৈষম্য নয়? এই বৈষম্যের জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি? এই যে কোঠা যারা রাখতে চান, এটা তো মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। সেখানে আপনি থাকছেন না। 30 লাখ শহীদ মুক্তিযোদ্ধা, তাদের তো স্যাক্রিফাইস করা বড় আছে নাকি? তাদেরকে কি ব্যবস্থায় রেখেছেন? রাখেননি তো। আপনি দলীয় বিবেচনায় একটা লিস্ট করতে চান, হ্যাঁ, তাদেরই মনে করেন যে আপনি যেটা বললেন যে তাদেরই কিন্তু বাংলাদেশের আগামীতে পানিশমেন্ট হওয়া উচিত যারা মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যটা করতে চায়। আপনি তো স্বচ্ছ গ্রহণযোগ্য লিস্ট করেননি। আবার ধরেন মুক্তিযোদ্ধারা আপনি তার কোঠা পেল, ঠিক আছে,
তার সন্তানরা পেল, সেটাও চললো। তার নাতিদের জন্য এই যুগে এসে, মেধার যুগে, যেখানে ধরেন চাকরির সম্মতা আছে, আপনি 56% কোটার কথা বলছেন। আপনি যদি তৃতীয় চতুর্থ শ্রেণীতে যান, সেখানে 70% কোটা আছে। আপনি যদি নন গেজেটেড প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যান, 61% কোটা আছে। আপনি যদি রেলওয়েতে যান, পোষ্য কোটা যদি ধরেন 82% কোটা। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের যদি শিক্ষক নিয়োগের জন্য যান, ডিস্ট্রিক্ট কোটা যদি আপনি ধরেন 96% কোটা। দাদা, এইরকম একটা বৈষম্য আপনি রাখছেন। 96 তো মুক্তিযোদ্ধা কোটা না, না বলছি না, মুক্তিযোদ্ধা নিয়ে লাগলেন সব মিলে। কিন্তু ওটা তো রাখতেই হবে, ওটা তো সাম্য। না, তাহলে তো কুড়িগ্রামের লোক জীবনেও আসতে পারবে না। বাবা, আপনি কাকে অনগ্রসর বলছেন? আপনি অনগ্রসর যে বলছেন, সংবিধানে যেটা বলা আছে যে অনধিকার যে আমাদের গোষ্ঠী আছে, জনগোষ্ঠী, তার একটা প্রিভিলেজ পেতে পারে, একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত ইচ্ছা করলে সরকার সেটা নিতে পারে, কিন্তু সেটার মাত্রা কত? আর এসব অনগ্রসর কারা? মুক্তিযোদ্ধারা অনগ্রসর? বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। আপনি যদি মুক্তিযোদ্ধাকে অনগ্রসর বলেন, সেটাও সাংবিধানিক সাংঘর্ষিক হবে। দর্শক, নিউজ অন ভিউজ একটা ছোট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজ। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এই যে প্রধানমন্ত্রীর মন্তব্য বৃহত্তর ছাত্র সমাজকে মর্মাহত আহত করে কিনা এটি বলবেন। আর একটি মন্তব্য এই যে আলোচনা টেবিলে এলো, যে এই যে অধিকার চাইতে গেলে, যখনই কোনো অধিকার নিয়ে কথা হয়, তখন এই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে এক ধরনের অধিকার বঞ্চিত করার যে প্রবণতা, ঠিক উল্টো। আপনি দেখেন, আমি প্রথমে মাননীয় আমি বুঝতেই একেবারে অক্ষম, কালকে থেকে লক্ষ্য করছি একবারে জলজ্যান্ত মিথ্যা কথা মানুষ কীভাবে বলে। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, এটি অসংখ্যবার অসংখ্য ফোরামে আমরা নিজেরাও বলেছি, অসংখ্য মানুষও বলেছেন যে এই দেশে মুক্তিযুদ্ধের, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্যই কোটা থাকবে, রাজাকারদের জন্য তো থাকবে না। এটা আমরা বলেছি। আমরা কি এখন পাকিস্তানিদের জন্য কোটা দিব, আলবদরদের জন্য কোটা দিব? তো তাতে কিভাবে এদের অবমাননা হয়? এরা কি রাজাকারের বংশধর? তারা কি নিজেরাও দাবি করেছে যে আমরা রাজাকারের কোটা চাই? যদি নিজেরাই সেই দাবি না করে থাকে, এবং ওনারা তো কোটা চাচ্ছেনই না, তাহলে ওনারা নিজেদের ঘাড়েটা নিলেন কেন? ওনাদের কেউ বলে নাই। তাহলে আন্দোলনের প্রথম দিন থেকেই তো ওনারা বাধা পেতেন না? যেই জনদুর্ভোগ করেছে, পেতেন না? পুলিশের এই যে আর্মার্ড কারের উপর উঠে নাচানাচি করেছে, কেউ বলেছে ওদেরকে কিছু? কেউ বলেনি তো। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, আরেকটি বিষয় বলে না, মুক্তিযোদ্ধারা কোটা পেয়েছেন, তাদের সন্তানরা পেয়েছেন, নাতিরা কেন পাবেন? খেয়াল করবেন, নাতি বলে না, নাতিপুতি বলে স্ল্যাশ করে। আমির খসরু চৌধুরী, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে ওই চারতারা মার্কা, ওই দিন কী বলেছে দেখেন নাই? ছোটোখাটো কিছু দেয়া যেতে পারে, ছোটোখাটো কিছু। বিবি এভিনিউ বলতো, বঙ্গবন্ধু এভিনিউ অ্যাভয়েড করার জন্য। আপনি বিএনপির আমলে সব প্রেস নোটগুলো দেখবেন, আব্দুর রহমান বিশ্বাস যখন জেনারেল নাসিমকে স্যাক করে, বীর বিক্রম বলে না, বিবি নাসিম, বিবি জেনারেল নাসিম বিবি। আপনি গন্ডগোল বলতো ভাইবা বোর্ডে। আপনি যে বললেন এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের, ওনারা তো পায়নি। ওই সময়ে বিএনপি জামাত ক্ষমতায় ছিল 3 দশক, মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি প্রজন্ম চাকরিতে পায়নি। আপনার কর্নেল সাফেদ জামিল 46 ব্রিগেড কমান্ডার, ওনার ছেলেকে চাকরিতে ঢুকতে দেয় নাই। এরকম বহু উদাহরণ পাবেন। অর্থাৎ যে 52 বছর, 30 বছর আপনাকে বাদ দিতে হবে। তো মুক্তিযোদ্ধাদের সন্তানরা বয়স থাকাকালে, ওই সময়ে ওনারা ক্ষমতায় ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা তো ওই চাকরির উপযুক্তই ছিল না। তারামন বিবি বীর প্রতীকের এই যে মেয়ে, মাত্র যুদ্ধ হিসেবে স্বীকৃতি পেলেন, ওনার বয়স কত? তো ওনার কি চাকরির সুযোগ ছিল? শোনেন, কোটা নিয়ে বিতর্ক হতে পারে, কম বেশি হবে। যেমন আমি একটু আগে বললাম যে আমাদের যে শুধু মুক্তিযোদ্ধা কোটা না, আপনার যে অনগ্রসর জাতিগোষ্ঠী আছে, তারপর যে প্রত্যন্ত অঞ্চল যার 5টা প্রাইভেট টিউটর রাখার সক্ষমতা নেই, গ্রামের স্কুলে 3 কিলোমিটার যেতে হয়, তার তো মেধাবী হয়ে ওঠার সুযোগই হয়নি। তারপরও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন, তারা কি কেউ কার চাইতে কম মেধাবী আপনার মনে হয়? তাহলে ওখানে আমি কি করে বলি যে মেধা বনাম কোটা? এটা একটা ভুয়া এবং একটা কৃত্রিম বিভাজন। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন, মুক্তিযুদ্ধের পক্ষে রবি ভাই বললেন, তো বিপক্ষে কেন নিলেন? যখন মুক্তিযুদ্ধের কথা আসবে, এখানে কোনো দ্বিতীয় পক্ষ থাকবে না। আপনি হয় মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, নাহলে বিপক্ষে থাকবেন, এখানে কোনো দ্বিতীয় পক্ষ নেই। আমরা এই জন্য বারবার ঘুরে ফিরে কেন এটা বলছি জানেন? মুক্তিযোদ্ধাদের শাস্তি দেখেন মিলিটারি ট্রাইব্যুনালগুলোতে, বিএনপি সময় যেগুলো করেছে, বীর উত্তম মৃত্যুদণ্ড, বীর বিক্রম যাবজ্জীবন, বীর প্রতীক 20 বছরের কমে না, এইভাবে তো করেছে। বাইরে পড়ে কি বলেছে জানেন? একজনের বাবাকে, একজনের ছেলেকে, মুক্তিযোদ্ধার, তোমার বাবা তো গন্ডগোলের বছরে মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলতো। আজকে যারা এটি করেছেন, গতকালকে যারা বুঝে না বুঝে স্লোগান দিয়েছেন, তাদেরকে মিসগাইড করা হয়েছে। এবং আমি এখনো মনে করি একটা দেয়ার ইজ এ নেক্সাস,
একটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা টেস্ট কেস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজাকার স্লোগান দিয়ে জাতির ধৈর্য পরীক্ষা করছেন। তো বাঙালি জাতি ভাই রক্ত দেয়া জাতি, মুক্তিযুদ্ধ করা জাতি, এই বাংলাদেশ রাষ্ট্রের মর্মে যখন কুঠারাঘাত হয়, বাংলাদেশের কেউ অন্তত এই ধৈর্যের পরীক্ষা দিতে চাইবে না। কোটা আন্দোলনকারীদের সরকার কেন প্রতিপক্ষ বানাচ্ছে? আমি একটু আগেই বললাম, তার পক্ষেই তো আমি ফাইট করলাম। সরকার, অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে আদালতে সওয়াল জবাব করলেন, শুনানি করলেন, হাইকোর্টের রায় স্থগিতাদেশ নিলেন। তাহলে আমি তার বিপক্ষে তো হলাম না, আমি তার পক্ষে। খোদ প্রধান বিচারপতিও বলেছেন যে আমরা আপনাদেরকেও শুনতে চাই। তারা সুপ্রিম কোর্ট মানবেন না, তারা সরকার মানবেন না, অচল করে দিবেন, 24 ঘন্টার আলটিমেটাম দিবেন। তো ওনারা কি রাষ্ট্রকে জিম্মি করতে চান, যেই রাষ্ট্রে তারা ভবিষ্যৎ কর্মকর্তা কর্মচারী হতে চান? এখন তো এই প্রশ্ন আসছে, যারা আমি রাজাকার স্লোগান দিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বুননে যার বিশ্বাস নাই, এই রাষ্ট্রে সে কেন চাকরি পাবে? আমি তো বলবো যে নিরপেক্ষ, পূর্ণ নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে ওদেরকে যাচাই করা হোক, এবং তাদেরকে যদি ধরতে পারা যায় এই রাষ্ট্রে তাদেরকে চাকরি নিষিদ্ধ করার আইন পাশ করা হোক। যে বাংলাদেশ মানে না, সে এখানে চাকরি করবে কেন? শেখ রবিউল আলম, আমি খুব আহত হই। বারবারই কিন্তু একটি কথা বলা হচ্ছে যে ইন্ধন আপত্তিকর, এটাও রাজনৈতিক বিবেচনায় ব্যাখ্যা হচ্ছে। তারা স্লোগানটা কি, কে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তারা তো রাজাকার দাবি করছে না, স্বৈরাচারটা তাদেরকে রাজাকার বলছে। না না, আমি নিজে লিখেছি, আমি নিজে এই স্লোগান শুনেছি দাদা, আমি না শুনে বলছি না, আমি বলছি যে এই যে তাদের মেন্টররা টেক্সট পাঠিয়েছে, আমি বলি এই যে নতুন একটা দিয়েছে, এই ভাষাটাই তো বোঝেন না, আমি নই। সমস্যাটা তো এই জায়গায়, এই যে প্রতিবাদের ভাষা, এটাই তো বোঝেন না। আপনাদের যারা ঢুকে না না না, এই যে আমি সাধারণ ছাত্ররা কখনো বলেছে, শেখ রবিউল আলম, এই যে শুনেন, শেখ রবিউল আলম, এই যে আপনাদের যারা ঢুকেছে, এই যে বারবার কিন্তু এই অভিযোগটা আসছে, ইন্ধন কারা ঢুকেছে, মানে পুরো আন্দোলনে বিএনপি আপনাদের যারা ইন্ধন, অভিযোগ কারণ কি? আন্দোলন দেখলে ক্ষমতা হারানোর ভয়, আন্দোলন করলে এটা সরকার উচ্ছেদের আন্দোলন হয়ে যেতে পারে, ন্যায্য দাবিতে আন্দোলন করলে এই অনির্বাচিত থেকে এত ভয়টা কেন? এই ভীতিই তো সমস্যা। ওই ঈদের পরে যাবেন, এই যে আদালতের কথা বললেন, আদালত কি বলেছে? আপনি আদালতের বিষয়টা তো নয়, আদালত তো এও বলেছে যে সরকার ইচ্ছা করলে, নির্বাহী বিভাগ ইচ্ছা করলে এই কোটা পরিবর্তন করতে পারে, বলেছে না? তো সেটার জন্য তো 4 সপ্তাহ সময় নিয়েছে। না না, আপনি 4 সপ্তাহ সময় দিবেন না? না না, সেটা তো সরকার নেয়নি, সেটা আদালত নিয়েছে তার রায়ের জন্য। সরকারকে বলেছে যে নীতি নির্ধারণ করতে পারে সরকার, সেটা আপনি সংবিধানের যে জায়গায় বললেন। আচ্ছা, এই যে অনগ্রসর শ্রেণী, তারা কারা? অনগ্রসর শ্রেণী কি মুক্তিযোদ্ধারা? নিশ্চয়ই না, তারা তো শুধু মুক্তিযোদ্ধাদের সন্তান। না না, আপনি সেভাবে বক্তব্য করতে পারবেন না। মুক্তিযোদ্ধাদের মধ্যে গরিব, কৃষক গরিব নাই, সাধারণ মানুষ গরিব নাই। না না, সাধারণ মানুষের জন্য কোথায় আছে? সাধারণ মানুষ গরিব না, সাধারণ, প্লিজ দাদা আমি বলি না, বলে বুঝেন না, আমি আপনাকে বলি, এই শ্রমিক শ্রেণী, অনগ্রসর শ্রেণী, সাধারণ মানুষ, তো ওদেরকে তাকে কোথায় আছে? না না, তাকে তো রাখেননি তো আপনি। আপনি তো মুক্তিযুদ্ধের জন্য রেখেছেন, দলীয় বিবেচনা রেখেছেন, এবং আপনার দলীয় বিবেচনা করেছেন। এই যে বলেছেন করেছেন, আসল চরিত্র বেরিয়ে। আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধ কিভাবে দলীয় হলো? কেন হয়নি? একটু আগে বললেন মুক্তিযুদ্ধ সবাই করেছে। না, করেছে, কিন্তু আপনি নিশ্চিত দলীয় বিবেচনা করেছেন। দলীয় বিবেচনা হলো বাংলাদেশে 2 লাখ 79,000 মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশে 2 লাখ 79,000 মুক্তিযোদ্ধা, ওরাই দলীয় বিবেচনা। বাংলাদেশের 95% মানুষ মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ দলীয় বিবেচনা হয় কি করে? কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, শুনেন, সব মানুষ যে তালিকা করেছেন দলীয় বিবেচনা করেছেন। বিএনপি 84,000। আচ্ছা, আমি আপনাকে বলেন 2002 সালে 84,000 ভুয়া কথা, আবার বলেন 50 বছর বয়স হয় নাই, বুঝছেন? হাজার হাজার মুক্তিযোদ্ধা কেন আছে? 84,000 ভুয়া মুক্তিযোদ্ধা কেন আছে? ওদের হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি না। করেননি, ওটা রাজনীতি বাণিজ্য করে। ভাই 2002 সালে আপনারা 84,000 আপনি তো কথাই শুনছেন না। এই যে বীর শ্রেষ্ঠ 7 জন, তো কোন সিভিলিয়ান আছে? আছে কোন সিভিলিয়ান? আচ্ছা, 25 জন বীর কি উত্তম, একজন সিভিলিয়ান আছে, বাকি তো সামরিক বাহিনী কর্মকর্তারা সব কোনো না কোনো জায়গায় ছিলেন। আছে নাকি লিস্টে? এই যে 30 লক্ষ শহীদ হয়ে গেলেন, শহীদের চেয়ে বড় স্যাক্রিফাইস আছে না যে জীবন দিচ্ছে দেশের জন্য? কোন লিস্টে রেখেছেন? লিস্টও করেননি। বিএনপি তো শহীদ মুক্তিযোদ্ধার নামই ধরতে পারে নাই। আপনারা সারা জীবন লাঞ্ছনা দিয়েছেন, লিস্ট করেছেন, আপনারা এত বছর ক্ষমতায় ছিলেন, তারপর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার নাম ধরেছেন। তাদের জন্য যদি কেন বেগম জি এক টাকা গুলশানে বাড়ি পাননি? সংস্কার করেন। না না, বেগম জিও তো পেয়েছেন একটা বাড়ি। অনগ্রসরের কথা বলে তো রিফিউজ করেন, মুক্তিযোদ্ধাদের নামে যে বরাদ্দ করছে এটা তো বৈষম্য। জি, শেখ রবিউল আলম, এই যে এই আন্দোলনেও আপনাদের ইন্ধনের যে অভিযোগ, এর জবাবে কি বলবেন? আসলে আমি আপনাকে সহজভাবে বলি, বাংলাদেশের ন্যায্য যে আন্দোলন হয়
অধিকারের জন্য যে আন্দোলন হয় সেই আন্দোলনের প্রতি রাজনৈতিক দল হিসেবে আমাদের সমর্থন থাকবে, নৈতিক সমর্থন। তার কারণ আমরা সেই জন্যই রাজনীতি করি। আদমজি বন্ধ করে দিয়েছিলেন কেন? সেই জন্য আমরা রাজনীতি করি। আপনি দমন করবেন, নিধন করবেন, ন্যায্য দাবি মানে অগ্রাহ্য করবেন, আপনি ধরেন চাপিয়ে দেবেন, বৈষম্য সৃষ্টি করবেন, ভোটাধিকার কেড়ে নেবেন, শিক্ষার্থীদের মেধাবীদের মূল্যায়নের সুযোগ রাষ্ট্র থাকবে না, এক পেশে একদলীয় একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, সেই ধরনের পরিস্থিতি যারা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকে এবং ওই আন্দোলনে যারা সক্রিয় থাকে তাদের বিরুদ্ধে পক্ষে আমাদের নৈতিক সমর্থন থাকে। এই জন্য আমরা রাজনীতি করি। আমাদের রাজনৈতিক নেতা হিসেবে, দল হিসেবে এটাই কাজ। এই দেশের মেধাবীদের মূল্যায়ন হবে ন্যায্যতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, সেটাই প্রত্যাশা। সেই জন্যই মুক্তিযুদ্ধ করেছে এবং সেই জন্যই আমার দলের নেতারা, আমার দলের প্রতিষ্ঠাতা অস্ত্র হাতে তুলে নিয়েছে। মুক্তিযুদ্ধের বাণিজ্য করার জন্য একটা দলকে মুক্তিযোদ্ধার লিস্ট দেওয়া হয়নি। সেই জন্য শোনেন, সেই কারণেই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা সামরিক অফিসার নিধন হয়েছে জিয়াউর রহমানের আমলে। বিএনপি কিন্তু এটাই বলতে চায় যে নৈতিক সমর্থন আছে যৌক্তিক আন্দোলনের সাথে, ইন্ধন বা এখানে ষড়যন্ত্র অংশগ্রহণ করেছে। নাহলে কালকে রাজাকার স্লোগান কি সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, এটা আপনি বিশ্বাস করেন? তারা কি রাজাকার কি এই জিনিসটা অন্তত বোঝে না? নিশ্চয়ই বুঝেছে। যে দেখুন, আর উনি বলেছেন ছাত্রলীগ নাকি ছাত্রদের সংগঠন না। এই বেশি দূরে যাব না, এই করোনায় বাপ ছেলের লাশ ফেলে দিয়েছে, দেখতে যায় নাই। ছাত্রলীগ লাশ দাফন করেছে কুমিল্লায় রাত 2:30 বাজে, এক কোমর পানিতে। গ্রামবাসীরা চলতি পথে যেতে দিবে না লাশ নিয়ে। তখন একটা ভয় ছিল যে করোনা সংক্রমিত হবে। ফরিদপুরে রাস্তা কেটে দিয়েছে, লাশ দাফন করতে দিবে না, ছাত্রলীগ করেছে। মোহাম্মদপুরে জয় বাংলা অক্সিজেন সার্ভিস দিতে ছেলেরা গেছে, উপর থেকে একজন দেখা দিচ্ছে দোতলায়, যে দেখা দিচ্ছে সে ছেলে, আর তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। বাবাকে দেওয়ার জন্য অক্সিজেন দরজা খুলতে আসছে না। ছাত্রলীগ এই কাজ করেছে, লাশ দাফন করেছে, ধান কেটেছে, খাবার দিয়েছে। পুলিশ এবং মাঠ প্রশাসন সাথে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। একটা পুলিশ অফিসার, একটা কনস্টেবল আমার পিপিএ নাই বলে পোস্ট ছেড়ে যায় নাই, অন্য অনেকে গিয়েছে। ইউনো লাশ দাফন করতে গিয়েছে, গ্রামবাসীরা বাধা দিয়েছে, বুঝিয়ে ধাক্কাধাক্কি করে মাকে ফেলে গেছে। মাঠ প্রশাসন, পুলিশ করেছে, ছাত্রলীগ করেছে, কিছুটা ছাত্র ইউনিয়নও করেছে। বিএনপির কেউ তো করেনি। আমাদের কত এমপি মারা গেছে। সেই ছাত্রলীগের বিরুদ্ধে এখন পেটানোর অভিযোগ, এটাই তো উঠবে। ছাত্রলীগ কিসের প্রতিবাদ করতে গিয়েছে? রাজাকার বলেছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে পাকিস্তানি তাদের দালাল আলবদর রাজাকারদের বিরুদ্ধে আমার আপনার পূর্বপুরুষ লড়াই করেছে, জীবন দিয়েছে। ছাত্রলীগ তাদের উত্তরসূরি, তারা প্রতিবাদ করবে না কি? ছাত্রদল আর শিবির এসে প্রতিবাদ করবে? মঙ্গলবার আমরা ছাত্রদল কেন প্রতিবাদ করলো না? ওরাও তো একটা স্টেটমেন্ট দিতে পারতো যে আমি রাজাকার বলা আমি পছন্দ করি না। মঙ্গলবার আমরা আলোচনা করছি আজও ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি, এবং শুধু ঢাকা নিয়ে আলোচনা করলো, বরিশাল, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, মানে সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভটা ছড়িয়ে গেছে। বিক্ষোভ তো 15 দিন ধরে চলছে, মারামারি তো হয়নি, সংঘাত এই 15 দিন কিছু হয়েছে কোথাও? একদমই হয়নি, একেবারেই হয়নি। এটা হলো কেন? উস্কানিটা কাদের থেকে আসছে? রাজাকার বললে আপনিও তো প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে সে আপনার সাথে পাল্টা প্রতিবাদ করবে, ধাক্কাধাক্কি, হাতাহাতি হবে। তাদের সবার বয়স কম। বাট আমি এই সুযোগে এটাও আশা করি এই কম বয়সী ছেলেমেয়েদের রক্ত যেন না ঝরে। এই কম বয়সী ছেলেমেয়েরা কালকে থেকে সবাই যেন ধৈর্য ধারণ করে, তারা যেন মহামান্য আদালতের উপর আস্থা রাখে। মাত্র 4 সপ্তাহ, এর মধ্যে কোনো বিসিএস পরীক্ষা নাই, কোনো কিচ্ছু নাই। কোটা তো এখন বহাল, মহামান্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর্যন্ত কোটা তো এখন বহাল। তো এখন আপনি রাস্তা বন্ধ করছেন কি যুক্তি? আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের দায়িত্বশীল আচরণের, আওয়ামী লীগ তো বটে, আওয়ামী লীগের সব সহযোগী অঙ্গ ভাতৃপ্রতিম সংগঠনের আসলে দায়িত্বশীল আচরণের দরকার আছে কি? দায়িত্বশীল শুধু নন, তারা তো রীতিমতো সহমর্মী ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি এখনো সহমর্মী আছেন। কিন্তু ওদের মধ্যে ওদেরকে ব্যবহার করে, আমি বললাম একটু আগে, দুই দিন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় আক্রমণ করতে আসছিল 2018 সালের জুলাই মাসে। আমি সামনে ছিলাম, দেখলাম যে হাজার কেন গুজব ছড়িয়েছে। তো আজকে সাধারণ ছাত্রদেরকে যখন আপনি মিসগাইড করছেন, তাদের আন্দোলন কিন্তু আপনি হাইজ্যাক করছেন রাজাকার বলে, তাদেরও ক্ষতি করছেন। তাদেরও বোঝা উচিত তাদের আন্দোলনে ঢুকে রাজাকার যারা বলে তারা কারা, তাদের চিহ্নিত করা উচিত এবং চিহ্নিত করে বাংলাদেশে তারা যেন কোনো দিন সরকারি চাকরির উপযুক্ত না হয় ওই ব্যবস্থা করা উচিত। তবে সেটি নিরপেক্ষতার সাথে করা উচিত, কাউকে যেন অহেতুক হয়রানির শিকার হতে না হয়। জি, শেখ রবিউল আলম, একটু একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটু দুর্নীতির বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। আজকে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রশ্রয় না দেওয়ার কঠোর হুঁশিয়ারি। এই যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না, তিনি সেটা পরোয়া করেন না। তার যে অভিযান, যে জিরো টলারেন্স, কোথায় জিরো টলারেন্স পেলেন? ওনার ব্যক্তিগত সহকারী ছিলেন আর কি,
400 কোটি টাকার মালিক উনি বললেন। এই মানে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ওনার কার্যালয় থেকে কবে? 6 ডিসেম্বর 2023। আজ কয় মাস? 7 মাস। কি অ্যাকশন তার বিরুদ্ধে উনি নিয়েছেন? কি নিয়েছেন? 400 কোটি টাকার ওনার পিয়ন মালিক হয়ে গেলেন, উনি দুর্নীতিতে 0 টলারেন্স। সে বহাল তবিয়াতে আজকে জানলাম আমেরিকাতে চলে গিয়েছে। তো এরকম একটা পিয়নের চাকরি আমি পেলে তো ভালো। 400 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমার কার্ডটা রেখে দিলেন, আমি পরে আমেরিকাতে চলে গেলাম। এটাকে 0 টলারেন্স বলে? নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং মানে সংশ্লিষ্ট জায়গা দুর্নীতির আখড়া সেটা বলে? কোনটা প্রমাণিত হয়? নিশ্চয়ই সেটা বলে। উনি কোনো ব্যবস্থা নিয়েছেন নাকি? কার্ডটা রেখে তাকে যে বিদায় করে দিলেন, তার 6 মাস পর সে দেশের বাইরে চলে গেল, কি অ্যাকশন হয়েছে তার বিরুদ্ধে? কি আইনি পদক্ষেপ হয়েছে? সে গ্রেপ্তার হলো না কেন? এসব বলে সস্তা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে মাত্র। সহকারী বা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, ওই দপ্তরে যারা আছে, ওনার সান্নিধ্যে যারা আছে, ওনার গুড বুকে যারা আছে, তাদের কত হাজার কোটি টাকার মালিক? প্রমাণিত হয়েছে জনগণের সম্পদ লুটপাট হচ্ছে। ওই যে প্রায় বলতে হয়, ওই যে ইনুরূপম ভাই, সিন্ধুকের মধ্যে 26 থেকে 27-28 কোটি টাকা পাওয়া যায়, 1000 কোটি টাকা। ওই বরকত, রুবেলরা 2000 কোটি টাকা পাচার করে ফেলে আপনার একটা জেলা লেভেলের জয়েন্ট সেক্রেটারি হয়ে। আর বেনজির, আপনার মতিউর, এদের কথা বলতেই চাই না। এগুলো তো বলতে বলতে তিক্ত হয়ে গেছে মানুষ। লুটপাট কোথায় হয়নি? পুরো রাষ্ট্রটাই লুটপাট করে ফেলেছে সরকার, এবং সরকারের প্রত্যক্ষ মদতে এগুলি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বা ব্যক্তিগত একজন পিয়ন যদি এই কাজ করতে পারে, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা কি করেছে? সম্পদের হিসাব নেন তো। এই যে 13 লাখ কোটি টাকা কারা পাচার করেছে, এই যে 4.5 লাখ কোটি টাকা যদি রাইট অফ ধরেন, কোন সরকারের আমলে হয়েছে? খেলাফি ঋণ। লুটপাট হচ্ছে, এবং সেই লুটপাট এখন আর ঢেকে রাখা সম্ভব না। যার জন্য নিজের মুখ দিয়ে 2-4টা বলে আপনি সস্তা হয়তো নীতিগত অবস্থান দেখানোর অভিনয় করছেন, এটা তো চলবে না। এটা শুধু দায়িত্ব না, সরকারের শুধু এটা দায়িত্ব না। এবং আরেকটা কথা বলা হয়েছে, সাংবাদিকদের বলছে আপনারা খুঁজে বের করেন, আমরা অ্যাকশনে নেব। তো সরকারের কাজ কি? প্রতিষ্ঠানে চাকরি করে যদি, রাষ্ট্রে চাকরি করে যদি এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে যদি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের না? সাংবাদিকরা কেন দেখবে? সাংবাদিকরা লিখে, সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখে যদি বের করে দেওয়া হয়, ব্যবসা সংস্থা নিয়ে যাবে। তাহলে উন্ডে আছেন কি করতে? রাষ্ট্র আছে কি করতে? সংস্থাগুলি আছে কি করতে? সে দায়িত্ব তো বলেননি যে আপনারা, আমি বলছি আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যারা করেছে সবাইকে খুঁজে বের করবো, তা উনি বলছেন না। উনি গণমাধ্যমকে খুঁজতে বলছেন। আমি এই জন্য বলছি, এই সরকারটা আছে তো একটা দুর্বৃত্তায়নের মাধ্যমে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে যদি কোনো সরকার হয়, সেই সরকার দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, এটা প্রত্যাশা হলো বোকামি। জি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, পিয়ন যখন 400 কোটি টাকার মালিক, রবি ভাই ঠিকই বলেছেন, উৎস দেখতে হয়, একেবারে উৎস। আর বিএনপির উৎস তাদের সাবেক মহাসচিব কর্নেল মুস্তাফিজ সাহেব লিখে গেছেন রণে থেকে জনে বইয়ে, যে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতে এসে অবাক হলাম, কেন রাত্রে বঙ্গভবন থেকে টাকা নিয়ে যায়, পরের দিন জাগদল করে। ওই যে প্রথমে জাগদল, পরে জাতীয়তাবাদী ফ্রন্ট, পরে বিএনপি। তো যেই দল বঙ্গভবনের টাকা চুরি করে, জনগণের ট্যাক্সের টাকা চুরি করে, যেই দলের জন্ম, কিংবা বলা যায় জন্মের আগের থেকে টাকা চুরি করছে, সেই দলের উৎস এখন গঠনতন্ত্রের 7, উনিও আছেন, ওই কমিটিতে ছিলেন, ওই দেওয়ার আগে, ইলেকশন কমিশনে দেওয়ার আগে 7 চেঞ্জ করে দিয়েছে। কেন? জনাব আরাফাত রহমানের কুকুর টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আসে নাই। বেগম জিয়া ক্ষমতায় থাকা গেলে টু শব্দটি কেউ করেছিল? সাংবাদিকরাও করেছিলেন। হ্যাঁ, গণমাধ্যমে এসেছিল অনেকটাই। মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জামালপুরের সালাম তালুকদার সাহেবের ভাইস্তা ছিলেন, পদত্যাগ করে প্রথম আলোর এদিন আমি খবর দেখছিলাম যে বিবেকের তাড়নায় থাকতে পারলাম না, বলেননি এগুলো? কর্নেল আকবর জাহাজ চলাচল মন্ত্রী ছিলেন, ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেছেন, কোনো ব্যবস্থা নিয়েছিলেন? শোনেন, বঙ্গবন্ধুর মেয়ের একটা বিষয় আছে, সব চুরি হয়তো উনি ঠেকাতে পারেননি, দেখেননি। যখনই পেয়েছেন, ইনি কঠোরতম ব্যবস্থা নিচ্ছেন কিনা, গভর্নমেন্ট ইন অ্যাকশন কিনা, অর্থাৎ যেটাই নজরে আসছে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন সব নজর সব কিছুতে আসেনি কেন। হ্যাঁ, এটা একটা গৃহস্থের একটা ব্যাপার থাকে, যে আমি ঘুমানোর সময় ভুলে টায়ার থেকে দরজাটা হয়তো ঠিকমতো লাগায়নি, ছিটকিনি লাগায়নি, জানলা একটু খোলা, চোর ঢুকেছে, তার অপরাধ, ব্যর্থতা একরকম, আর যে চুরি করলো তার অপরাধ ভিন্ন রকম। তা আপনি চোর ধরছি, তো চোরের সাথে আমাকে গৃহস্থকে মেলাচ্ছেন কেন? আমি বলতেছি হ্যাঁ, আমরা গোয়েন্দা ব্যর্থতা আছে, ডেফিনেটলি আছে। তবে হ্যাঁ, গণমাধ্যম কর্মীদের কেন বলেছেন? কারণ ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আমরা অনেক কিছু পেয়েছি। নওয়াজ শরীফের কিন্তু প্রধানমন্ত্রিত্বই শেষ হয়ে গেল পানামা পেপারস। এটা কিন্তু আপনার এই ইনভেস্টিগেটিভ জার্নালিংয়ের যে বৈশ্বিক ফোরাম, সেখান থেকে আসছে। এই কারণে উনি এটা বলতে পারেন। পৃথিবীর অনেক দেশে ওয়াটারগেট কেলেঙ্কারি, হু লিকড ইট?
আপনার মিডিয়াই তো করলো, এটা কিন্তু এফবিআই করে নাই, সিআইএ করে নাই। তো এই কারণে উনি তো ভুল কি বলেছেন, উনি বরং ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে উৎসাহিত করেছেন যে আপনারা যেখানে যাবেন পাবেন সরাসরি আমাকে জানাবেন। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? সো শি রিমেন্স আনটায়ারিং সোলজার অ্যাগেনস্ট করাপশন, কমব্যাটিং দ্য করাপশন। এই জন্য ধন্যবাদ না দিয়ে আপনি উল্টো বদনাম করবেন? তাহলে এই বলা হবে চোর ধরা যাবে না, চোর ধরলে গৃহস্থের বদনাম, বলতে হবে না চুরি হয় নাই। এটা তো উনি বলছেন না। আওয়ামী লীগ তো কার্পেটের নিচে কোনো ময়লা লুকাচ্ছে না, ওনাদের সময়ে যেটি করেছেন। আমি কতগুলো উদাহরণ দিলাম, আরও কয়েকটা আছে। ঢাকার আদালতে এফবিআই এসে যখন সাক্ষ্য দিল ওই নাইকুর আপনার দুর্নীতির মামলা, মোশাররফ সাহেবের গাড়ির মামলা, জ্বালানি, কতগুলো বলবো, ওনারা এগুলো কিচ্ছু করেন না। এখন আমাদের সাথে পার্থক্য হলো দিস গভর্নমেন্ট ইজ ইন অ্যাকশন যখন ধরা পড়ে। তবে হ্যাঁ, আমি এটাও মনে করি আমাদের যারা এগুলো দায়িত্বে আছেন, যাদেরকে রাষ্ট্রের ট্যাক্সে ট্রেনিং দেওয়া হয়, তাদের আরও এগুলো সতর্ক থাকা উচিত। উপযুক্ত সময়ে এগুলো উপযুক্ত কর্তৃপক্ষের নজরে তাদের আনতে পারা উচিত, সেটাও আমি মনে করি। জি, শেখ রবিউল আলম, আপনার কাছে শুনি শেষ করবে যে চোর ধরাটা কি অপরাধ কিনা? কে কবে উনি চোর ধরলেন? কাকে ধরলেন? আবেদ আলীকে উনি ধরেছেন? ইনভেস্টিগেশনের রিপোর্টে আসছে। বেনজিরকে উনি ধরেছেন নাকি? মিডিয়া লেখালেখি ওইটাই তো উনি উৎসাহিত করছেন। আজিজ সাহেবকে উনি ধরেছেন নাকি? ফয়সালকে উনি ধরেছেন নাকি? এগুলি কোথা থেকে এসেছে? ওই আপনাদের সাংবাদিকতার লেখালেখি সেটাই তো বলছেন যে এখন তাই না, ওনারা ধরেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে উৎসাহিত বলেন তো, সরকার দুর্নীতি ধরেছে কাকে একটু জানতে চাই আমি। মাননীয় প্রধানমন্ত্রী এগেইনস্ট উনি তো আমাদের সময় একজন মন্ত্রী কথা বললেন, আমি জানি না এরকমের কোনো অভিযোগ ছিল কিনা। আচ্ছা, 15,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে মামলা ছিল, 15টি মামলা দুর্নীতির, প্রায় 15,000 কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদের। 6টা কসমেন্ট হয়েছে, 9টা নির্বাহী আদেশে তোলা গিয়েছে। আমি বলিনি সেটা প্রমাণিত হয়েছে, কিন্তু ফেস তো করেননি। তো এটা তো আছে। এই যে আজকে যে ধরেন আমি একটা কথা বলতে চাই, এই যে ছাত্রলীগ যে হামলাটা করলো, আপনি যান এই স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ইয়াং ছেলেরা এবং ছাত্রলীগের এই ঢাকা মহানগরের নেতা কর্মীরা জড়ো হয়ে গিয়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে শক্তিশালী করেছে, তাদের পাশে থেকে হামলা করেছে। কি নির্দয় হামলা! আমার বক্তব্য হচ্ছে, ওখানে আন্দোলন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হ্যাঁ রাষ্ট্রের দায়িত্ব আছে, ইটস ট্রু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ হতে যায়, জানমালের ব্যাপক ক্ষতি যদি হয়, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে। আপনি প্রশাসন আছে, তারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা কর্ডন করে রাখতে পারে, অনেক কিছু করতে পারে, এটা হয় পৃথিবীতে। কিন্তু আপনি আপনার বেসরকারি একটা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিলেন এবং নির্মমভাবে ছাত্রদেরকে এভাবে পিটানো হলো, মেয়েদেরকে এভাবে আহত করা হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও মেনে নিতে হবে জাতিকে। এবং আপনি সেটাকে গর্বের সাথে বলছেন, দখলদারিত্ব করছেন সরকারের থেকে একটা বেসরকারি বাহিনী। ডাকসুর আগে না না, আমি ছাত্রদলের প্যানেল রুকিয়া হলে ঢুকে নুরুরে মেরেছে, ওইখানে হাতে একেবারেই সময় নেই। আপনাদের রুকিয়া হলে ঢুকে ছাত্রদল যে হত্যাটা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্ডন করে ফেলেন যে না, এখানে নিরাপত্তাহীনতা হচ্ছে, কেউ মিছিল মিটিং সমাবেশ আপাতত করবে না, ওকে। কিন্তু আপনি ছাত্রলীগ দখল করে ফেললেন। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত, ভেরি আনফরচুনেট। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।